আন্তর্জাতিক কূটনীতিতে একটা গোল্ডেন রুল আছে। কোনো রাষ্ট্রপ্রধানের সফর চূড়ান্ত হওয়ার আগে প্রোটোকল প্রকাশ করতে নেই, কারণ কূটনৈতিক আলোচনার শেষ মুহূর্তের একটা ছোট্ট পরিবর্তনও বদলে দিতে পারে পুরো সিদ্ধান্ত। ঠিক এই নজিরবিহীন জটিলতার মুখোমুখি হয়েছে ভারতের সাউথ ব্লক। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে এখনো চূড়ান্ত সম্মতি দেয়নি ঢাকা, কিন্তু রাইসিনা হিলস এক চরম কূটনৈতিক অস্থিরতায় ভুগছে। ঢাকার সবুজ সংকেত দেওয়ার আগেই তারা লাল গালিচা বিছিয়ে শুরু করে দিয়েছিল রাজকীয় মহড়া। আর তার ঠিক 1 ঘন্টার মাথায় সেই বিজ্ঞপ্তি মুছে দিয়ে এখন নিজেদের কৌশলগত ভুল ঢাকার চেষ্টা করছে দিল্লি। 21শে আগস্ট শুক্রবার, ঘড়িতে তখন ঠিক দুপুর 2:25। ভারতের সরকারি তথ্য সংস্থা পিআইবি রাষ্ট্রপতির সচিবালয়ের বরাত দিয়ে একটি অফিসিয়াল নোটিশ লাইভ করে। সাধারণত ভারতের রাষ্ট্রপতি ভবনে প্রতি শনিবার চেঞ্জ অব গার্ড নামের একটি ঐতিহ্যবাহী সামরিক প্রোটোকল অনুষ্ঠান হয়, কিন্তু ওই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে পরিষ্কার বলা হলো 22শে আগস্ট শনিবারের এই অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। কারণ হিসেবে উল্লেখ করা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর জন্য রাষ্ট্রপতি ভবনের ফরকোর্ট বা মূল প্রবেশদ্বারের সামনে যে বিশাল খোলা চত্বর রয়েছে, সেখানে একটি ফুল স্কেল রাজকীয় মহড়া বা ফুল রিহার্সাল অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিটি প্রকাশ হওয়া মাত্রই বিশ্ব কূটনীতিতে শুরু হয়ে যায় তোলপাড়, কারণ ঢাকার ফরেন অফিস বা পিএমও থেকে তখনও নিশ্চিত করা হয়নি এই সফরের কোনো আনুষ্ঠানিক তারিখ। এদিকে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যখন পর্দার আড়ালে অনানুষ্ঠানিকভাবে খসড়া এজেন্ডা নিয়ে আলোচনা করছে, তখন রাষ্ট্রপ্রধানের সফরের জন্য রাষ্ট্রপতির কার্যালয় থেকে মহড়ার নোটিশ দেয়া এক চরম কূটনৈতিক বিস্ময়। দিল্লির এই একক সিদ্ধান্তের পর ঢাকা থেকে কড়া বার্তা পাঠানো হয় তাৎক্ষণিকভাবে। এতে সাউথ ব্লকের কর্মকর্তারা বুঝতে পারেন তারা এক মারাত্মক প্রশাসনিক ও কূটনৈতিক ভুল করে ফেলেছেন। ব্যাস, দুপুর 3:25 অর্থাৎ ঠিক 60 মিনিটের মাথায় কোনো কারণ না দর্শিয়েই ভারতের পিআইবি ওয়েবসাইট থেকে সেই বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয়। কূটনীতির পরিভাষায় একে বলা হয় প্রোটোকল ব্লুপার। এর অর্থ একটাই, দিল্লি তারেক রহমান সরকারকে বরণ করে নিতে এতটাই ব্যাকুল এবং অভ্যন্তরীণ চাপে রয়েছে যে তারা দ্বিপাক্ষিক সম্মতি চূড়ান্ত হওয়ার আগেই নিজেদের প্রস্তুতি বিশ্বমঞ্চে প্রকাশ করে ফেলেছে। এবার আসি আসল প্রশ্নে, দিল্লির সাউথ ব্লকে কেন এই অস্থিরতা? ভারত তো একটি পারমাণবিক পরাশক্তি, তাহলে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে নিয়ে তাদের এত অস্থিরতা কেন? মানচিত্রের দিকে তাকাই। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য বা 7 সিস্টার্সের সাথে ভারতের মূল ভূখণ্ডের যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে শিলিগুড়ি করিডোর, যাকে ভূরাজনীতিতে বলা হয় চিকেন স্নেক। আর এই করিডোরটা মাত্র 20 কিলোমিটার চওড়া। যদি বাংলাদেশ ভারতকে ট্রানজিট সুবিধা না দেয়, তবে ভারতের উত্তর পূর্বাঞ্চলে পণ্য বা লজিস্টিক্স পাঠাতে হাজার হাজার কিলোমিটার ঘুরে যেতে হয়, যা দিল্লির জন্য অর্থনৈতিক এবং জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি। গত 15 বছর ভারত বাংলাদেশে একমুখী নীতি নিয়ে একতরফা বাজি ধরেছিল, কিন্তু 2024 সালের গণ অভ্যুত্থান এবং 2026 সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেবার পর অবসান ঘটেছে দিল্লির সেই একক আধিপত্যের। তবে ভয়টা অন্য জায়গায়। প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেবার পর প্রথম বিদেশ সফর হিসেবে বেছে নিয়েছেন মালয়েশিয়া ও চীনকে। আর এই চীন ফ্যাক্টরি দিল্লির ঘুম উড়িয়ে দিয়েছে, কারণ দিল্লি খুব ভালো করেই জানে তারা যদি দ্রুত ঢাকার নতুন ক্ষমতার কেন্দ্রের সাথে আস্থার সম্পর্ক তৈরি করতে না পারে, তবে বাংলাদেশ পুরোপুরি বেইজিং বা ওয়াশিংটনের নিয়ন্ত্রণে চলে যাবে। তাহলে দিল্লি যখন লালগালিচা বিছিয়ে ডাকছে, আমাদের প্রধানমন্ত্রী কেন যাচ্ছেন না? কেনই বা সফর স্থগিত রাখা হলো? এখানেই উঠে আসে নতুন বাংলাদেশের বাংলাদেশ ফার্স্ট পলিসি। ঢাকা এবার স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে, সম্পর্ক হবে সার্বভৌম সমতা আর জাতীয় মর্যাদার ভিত্তিতে, কোনো একতরফা আপোষ নয়। আর এই দুই দেশের সম্পর্কের মাঝে এখন সবচেয়ে বড় কাঁটা হয়ে দাঁড়িয়ে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 5 আগস্ট ভারতের ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে বসে শেখ হাসিনা একটি বিতর্কিত ভার্চুয়াল প্রেস কনফারেন্স করেন। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাকে মানবতা বিরোধী অপরাধের জন্য খুঁজছে, তিনি ভারতের মাটিতে বসে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে বিবৃতি দেবেন, এটা ঢাকা কোনোভাবেই মেনে নেয়নি। তাহলে এই ইস্যুতে আমাদের সরকারের অফিসিয়াল পজিশনটা আসলে কি? প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি
AAM সালেহ শিবলি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া বিবৃতিতে স্পষ্ট করে বলেছেন, সফরের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা শেখ হাসিনা সহ অন্যান্য পলাতক আসামিদের হস্তান্তরের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় আছি। একই সুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র AKM শহীদুল করিম জানিয়েছেন, ভারতের মাটিতে বসে সাবেক প্রধানমন্ত্রীর এই ধরনের তৎপরতা দ্বিপাক্ষিক সম্পর্কের পরিবেশকে মারাত্মকভাবে কলুষিত করছে। এদিকে দিল্লির সামনে ঢাকার শর্ত দুটি। একদিকে শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশের আইনি প্রক্রিয়ার মুখোমুখি করতে প্রত্যর্পণ করতে হবে, অন্যদিকে হস্তান্তর প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ভারতের মাটিতে বসে তিনি কোনো রাজনৈতিক বক্তব্য দিতে পারবেন না। আগামী 12-13 সেপ্টেম্বর 2026 সালের 18তম ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতের নয়াদিল্লিতে। আর মোদী সরকার চেয়েছিল এই বহুপাক্ষিক ফোরামের আড়ালে তারেক রহমানকে এনে একটি পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফর সম্পন্ন করতে। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান সেই প্রস্তাব কৌশলে এড়িয়ে গেছেন। তিনি ব্রিক্স সম্মেলনে সশরীরে যাচ্ছেন না, কারণ সাউথ ব্লকের বিশেষজ্ঞরা খুব ভালো করেই জানেন বহুপাক্ষিক সম্মেলনের সাইডলাইনে মাত্র 30 মিনিটের ফটো সেশনে বাংলাদেশের জাতীয় স্বার্থ বা তিস্তার পানির হিস্সা আদায় করা সম্ভব না। আর মর্যাদা এবং শর্ত পূরণ না হলে কোনো ফটো সেশন হবে না, এই কড়া বার্তাটাই দেয়া হয়েছে দিল্লিকে। তবে পর্দার আড়ালে বা ব্যাক চ্যানেলে ডিপ্লোম্যাসি কিন্তু থেমে নেই। ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকায় বৈঠক করছেন দফায় দফায়। আবার ভারতের গোয়েন্দা প্রধানও ঢাকা সফর করে গেছেন তথ্য আদান প্রদানের জন্য। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, ভারত এখন একটি ঐতিহাসিক উভয় সংকটে পড়েছে। অর্থাৎ তারা তাদের পুরনো স্ট্র্যাটেজিক পার্টনার শেখ হাসিনাকে হুট করে বের করেও দিতে পারছে না, কারণ তাতে আন্তর্জাতিক মহলে বার্তা যাবে যে ভারত বিপদে তার বন্ধুদের পাশে থাকে না। আবার অন্যদিকে হাসিনাকে ভারতের মাটিতে রাজনৈতিক স্পেস দিলে তারা বাংলাদেশের 17 কোটি মানুষ এবং বর্তমান তারেক রহমান সরকারের সাথে দীর্ঘমেয়াদী কোনো চুক্তি বা আস্থার সম্পর্ক তৈরি করতে পারছে না। বিশেষজ্ঞদের মতে ভারত একটি মধ্যপন্থা খোঁজার চেষ্টা করছে। তারা হয়তো আইনি জটলার দোহাই দিয়ে শেখ হাসিনাকে এখনই ঢাকার হাতে তুলে দেবে না, কিন্তু তারেক রহমান সরকারকে আশ্বস্ত করতে শেখ হাসিনার মুখ পুরোপুরি বন্ধ করার গ্যারান্টি দেবে। তাকে হয়তো দিল্লির মূল ক্ষমতার কেন্দ্র থেকে সরিয়ে কোনো দূরবর্তী নিরাপদ আশ্রয় বা তৃতীয় কোনো রাষ্ট্রে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হতে পারে। আর যখনই ভারত শেখ হাসিনার রাজনৈতিক নীরবতার আনুষ্ঠানিক বা অলিখিত প্রতিশ্রুতি নিশ্চিত করবে এবং তিস্তা চুক্তি বা বাণিজ্য বাধা অপসারণে সুনির্দিষ্ট রোডম্যাপ দেবে, তখনই প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের নতুন টাইমলাইন চূড়ান্ত হবে। দর্শক, একটি বিষয় পরিষ্কার, নতুন বাংলাদেশের ফরেন পলিসি এখন আর একতরফা নেই। আমরা দিল্লির সাথে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সুসম্পর্ক চাই, কিন্তু নিজেদের সার্বভৌম মর্যাদা বিলিয়ে দিয়ে নয়। ভারতের রাষ্ট্রপতি ভবনের ওই 1 ঘন্টার নোটিশ প্রত্যাহারের ঘটনা প্রমাণ করে আঞ্চলিক রাজনীতিতে বাংলাদেশের স্ট্র্যাটেজিক অবস্থান এখন কতটা শক্তিশালী। এখন ভারত কি পারবে তাদের পুরনো একমুখী নীতি বদলে বাংলাদেশের জনগণের সাথে প্রকৃত অংশীদারিত্ব তৈরি করতে, নাকি শেখ হাসিনাকে আগলে রেখে ঢাকার সাথে দূরত্ব আরো বাড়াবে? বল কিন্তু এখন সম্পূর্ণ দিল্লির কোর্টে। আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে আমাদের জানান আপনার মতামত।